হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টিচিং সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের 2025 শিক্ষাবর্ষে যে গণিত বইটা আছে সেই গণিত বইটার যে প্রথম অধ্যায়ের সমাধান আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো তোমরা হয়তো বা অনেকে জানো না, আমাদের এই ইজি একাডেমিক সলিউশন চ্যানেলে তোমাদের সপ্তম শ্রেণীর যে ইংলিশ আছে, তারপরে তোমার যে বিজ্ঞান আছে, এই সবগুলো বিষয়েরই কিন্তু সমাধান তোমরা এই চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবে। তাই এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা দেখে নিই তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে সেই প্রথম অধ্যায়ে কোন কোন বিষয়গুলো তোমার পড়তে হবে। তো তোমাদের প্রথম অধ্যায়ের নাম কি? মূলত ও মূলদ সংখ্যা। তো এই মূলত ও মূলদ সংখ্যা থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো নিয়ে আজকে আমরা একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে কি বলা হয়েছে, যে বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা কর্ণ সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। তো পূর্ববর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ এগুলো সম্পর্কিত হালকা হলেও আইডিয়া পেয়েছি, তাই না? তো দেখো এখানে আমাদের কী করতে হবে, এই অধ্যায় শেষে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো। এই অধ্যায় শেষে আমরা সংখ্যার বর্গ, বর্গমূল, উৎপাদক, ভাগ প্রক্রিয়া, বর্গমূল নির্ণয় করতে জানবো এবং সংখ্যার বর্গমূল নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে জানবো। মূলত অমূলদ সংখ্যা শনাক্ত করতে পারবো। সংখ্যা রেখায় মূলত অমূলদ রেখা চিহ্নিত করতে পারবো। তো প্রথমেই আমাদের এই অধ্যায়ে আমরা কী জানবো, দেখো বর্গ কী এবং বর্গমূল কী। তো দেখো এই যে ধরো এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি বর্গের মতো, তাই না? তো বর্গ একটি আয়ত যার প্রত্যেকটা বাহু কি পরস্পর সমান। তো দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে এর বর্গের ক্ষেত্রফল হবে ক ইন্টু ক, অর্থাৎ যে বাহু, বর্গের যে বাহুর সাথে যদি আমরা বাহু গুণ করি যেটা হবে সেটাকে বলা হয় কি ক্ষেত্রফল। তো এটা হবে কি, যেটা যদি ক যদি বাহু হয় এর ক্ষেত্রফল হবে ক স্কোয়ার। ও দেখো, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে কত কত ক, অর্থাৎ কোনো একটা যদি বর্গের ক্ষেত্রফল ক স্কোয়ার হয় তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে ক, তাই না? তো দেখো 9টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে, সমান দূরত্বে তিনটি করে মার্বেল সাজানো হয়েছে। এখানে মোট মার্বেলের সংখ্যা কত হবে, দেখো এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9টা, তাই না? অর্থাৎ 3 × 3 গুণ করলে আমরা কত পাই, 3 স্কোয়ার সমান সমান কত হয় আমাদের 9। তো দেখো প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা কি এখানে সমান, তাই চিত্রটি বর্গাকৃতি হয়েছে। ফলে 3 ও বর্গ 9 এর বর্গমূল কত আমাদের 3, অর্থাৎ যে 9কে যদি আমরা কি করি, যে 9 এর বর্গমূল আমাদের কত হবে 3। কীভাবে বের করলাম, তো বর্গমূল করার জন্য আমাদের রুট ওভার দিতে হয়। রুট ওভার দ্বারা আমরা কি করব, এই সংখ্যাটাকে ভিতরে নেব, যে 9 এর বর্গমূল যদি আমরা বের করতে চাই, 9 এর বর্গমূল যদি বের করি তাহলে আমরা কী সমান চিহ্ন দেবো, তবে রুট ওভার দিয়ে এই সংখ্যাটাকে লিখবো। তারপর আমরা কী করবো, আবার সমান চিহ্ন দিয়ে যে 3কে আমরা ভাঙাবো, 3কে ভাঙালে আমরা কী পাই, 3 স্কোয়ার। তো এই স্কোয়ার আর এই বর্গটা আমরা রুটটাকে কাটাকাটি করতে পারি, সমান আমাদের কত থাকে 3। অর্থাৎ দেখো আমাদের 9 এর বর্গমূল কত বের হলো 3। একই রকমভাবে আমরা বিভিন্ন সংখ্যার কী করতে পারি, বর্গমূল বের করতে পারি। তো দেখো এখানে বলা হয়েছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে কি বলা হয়, ওই সংখ্যার বর্গ। অর্থাৎ 2 × 2, এটা কত হয় আমাদের, কত আমাদের 4। তো দেখো এখানে আবার দেখাচ্ছি 2 × 2 মানে হচ্ছে 2 স্কোয়ার সমান 4। অর্থাৎ দেখো এখানে আমাদের এই 2 এর বর্গ আমাদের কত হবে, এটা হচ্ছে কি 2 এর বর্গ, 2 এর বর্গ। এভাবে আমরা বর্গটা বের করতে পারি। অর্থাৎ যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি যেটা বের হয় সেটাকে বলা হয় কি ওই সংখ্যার বর্গ। যেমন 4কে দেখো এখানে ভাঙালে কত পাই, 2 × 2 মানে 2 স্কোয়ার। অর্থাৎ 4, 2 এর বর্গ হচ্ছে কি, এখানে 2 এর বর্গ কিন্তু আমাদের কত বের হলো 4। তার মানে 4 এর বর্গমূল, অর্থাৎ এটাকে যদি আমরা কোনো একটা সংখ্যার সাথে গুণ করে যে সংখ্যাটা পাই সেটাকে কি বলবো আমরা, বর্গ। আর যে সংখ্যাটা পেলাম ওই সংখ্যাটাকে যদি আমরা কী করি, আবার যদি রুট করি, রুট করে যদি আমরা কী করি যে 4টা লিখি, তাহলে আমাদের যে সংখ্যাটা বের হবে এটা হবে কি আমাদের বর্গমূল। এটাকে আমরা কি লিখতে পারি, বর্গমূল। ঠিক আছে, অর্থাৎ 4 এর বর্গমূল কত আমাদের 2। এইভাবেই আমরা মূলত এগুলো বের করে থাকি। তো দেখো এইভাবে আমরা কি করবি, যে পূর্ণবর্গ সংখ্যা আমরা এখানে কাজ করব। যেমন একটা 1 আছে, 1-এর যে যদি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এত এত হয় তাহলে এই বর্গটার ক্ষেত্রফল কত হবে। তো বর্গের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার। আমরা তো জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। অর্থাৎ এই বাহু গুণ বাহু, বাহু গুণ করলে এটা পাই। আবার যদি 2 একক হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 2 × 2 সমান 4 বা 2 স্কোয়ার। এবং 3 হলে এটার ক্ষেত্রফল হবে 3 × 3 সমান 9 বা 3 স্কোয়ার। এবং 5 হলে এটার ক্ষেত্রফল হবে 5 × 5 সমান 25 বা 5 স্কোয়ার। এবং 7-এর যে ক্ষেত্রফল কত হবে, 7 × 7 49 বা 7 স্কোয়ার। এবং এ যদি হয় তাহলে এর ক্ষেত্রফল হবে a × a সমান a স্কোয়ার। এইভাবে আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারি। দেখো এখানে আবার কী বলা হয়েছে, এখানে 1 4 9
25, 49 এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। অর্থাৎ ধরো এই 1কে আমরা কীভাবে প্রকাশ করতে পারি, 1কে প্রকাশ করতে পারি a স্কোয়ার হিসেবে, এবং 4কে প্রকাশ করতে পারি 2 স্কোয়ার হিসেবে, 9কে প্রকাশ করতে পারি 3 স্কোয়ার হিসেবে, 25কে প্রকাশ করতে পারি 5 স্কোয়ার হিসেবে, 49কে প্রকাশ করতে পারি 7 স্কোয়ার হিসেবে। এভাবে আমরা এগুলো বের করতে পারি। এই জন্য যে সংখ্যাগুলোকে আমরা কী করতে পারি, অন্য একটা সংখ্যাকে যে বর্গ হিসেবে প্রকাশ করতে পারি সেগুলোকে কী বলা হয়, পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ ধরো এই সংখ্যাগুলোকে আমরা কী করতে পারি, যে কোনো একটার বর্গ হিসেবে আমরা প্রকাশ করতে পারি। যে সংখ্যাগুলোকে আমরা এইভাবে করতে পারবো তাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। যেমন ধরো 16 আছে, তো 16কে কি আমরা কোনো একটা সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করতে পারি? হ্যাঁ পারি। আমরা যদি 4-এর স্কোয়ার করি, 4 স্কোয়ার, 4 স্কোয়ার করলে কত পাই আমরা? 16। অর্থাৎ এটা কিন্তু আমরা প্রকাশ করতে পারছি। তার মানে 16 একটাকে কী বলা হবে? 16কে বলা হবে পূর্ণ যে বর্গ সংখ্যা, ঠিক আছে? পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, যেটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারি। একই রকমভাবে আমাদের যদি কত আছে, ধরো 100, তো 100কে কি আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো? হ্যাঁ পারবো, কারণ 100কে আমরা কি লিখতে পারি? 10 স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ এটাকে আমরা একটা সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করতে পারি। এজন্য 100 একটা কী সংখ্যা? 100 একটা পূর্ণবর্গ সংখ্যা। 100কেও কী বলা হবে? পূর্ণবর্গ সংখ্যা আমরা কি করতে পারবো? বলতে পারবো, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এগুলো কীভাবে করতে হয়, ঠিক আছে? যেমন 21কে কি আমরা যদি কী করি, স্কোয়ার করি, তাহলে কত হয়? 441, অর্থাৎ 441 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো একই রকমভাবে আমরা এইভাবে পূর্ণবর্গ সংখ্যা বের করতে পারি। তো দেখো এখানে যে বিভিন্ন বর্গ সংখ্যার ধর্ম দেওয়া আছে, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত বিভিন্ন সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া হয়েছে। খালি ঘরগুলো আমাদের পূরণ করতে হবে। তো চলো আমরা তোমাদের শেখাই খালি ঘরগুলো কীভাবে পূরণ করতে হবে। তোমাদের কাছে যদি একটা ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর নিয়ে নাও, তাহলে তোমাদের এটা ইজি হবে। যেমন 1কে যদি আমরা 1-এর সাথে গুণ করি, কত হয়? 1। এবং 2কে যদি আমরা 2-এর সাথে গুণ করি, আমাদের কত হয়? 4। এবং 3 আছে, এই 3কে যদি আমরা বর্গ সংখ্যা করতে চাই তাহলে কী করতে হবে? 3-এর সাথে 3 গুণ করতে হবে, কত হয় আমাদের? 9। এবং 4কে যদি আমরা বর্গ সংখ্যা বের করতে চাই, কত হবে? 4-এর সাথে 4 গুণ করতে হবে, আমাদের উত্তরটা কত হবে? 16। উত্তর হবে কত? 16। এবং 5-এর সাথে যদি 5 গুণ করি, কত হবে? 25। এবং 6-এর সাথে 6 গুণ করলে আমাদের কত হয়? 36। 7-এর সাথে 7 গুণ করলে কত হয়? 49। একই রকমভাবে 10-এর সাথে যদি আমরা 10 গুণ করি, আমাদের এখানে কত বের হবে? 100। এবং 12-এর সাথে যদি আমরা কী করি, এখানে 12 গুণ করি, আমাদের কত হবে? 144। এবং 15-এর সাথে যদি 15 গুণ করি, আমাদের কত হবে? আমাদের কিন্তু যে 225 এরকম একটা সংখ্যা বের হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা কী করতে পারি? পূর্ণবর্গ সংখ্যা বের করতে পারি। এবং যদি 20-এর সাথে আমরা এইভাবে 20 গুণ করি, আমাদের কত হবে? 400। তো এইভাবে আমরা কী করতে পারি? পূর্ণবর্গ সংখ্যা বের করব, ঠিক আছে? তো আশা করছি এই পূর্ণবর্গ সংখ্যা কীভাবে বের করতে হয় তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো দেখো এখানে এর পরবর্তীতে আমাদের কি বলা হয়েছে? এর পরবর্তীতে বলা হয়েছে, এই যে দেখো আমাদের যে সারিভুক্ত যে বর্গ সংখ্যাগুলো, এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি, লক্ষ্য করি যে এই সংখ্যাগুলোর একক স্থানে কি 0, 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলো আছে। তো কোনো বর্গ সংখ্যার একক স্থানে 2, 3, 7 এবং 8 অঙ্কটি নেই। তো এখানে দেখো আমাদের একটা কাজ আছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 2, 3, 4, 9 হলে কি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এগুলো আমাদের বের করতে হবে, ঠিক আছে? এবং নিচের সংখ্যাগুলোর যে কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। এবং 5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা পূর্ণবর্গ নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। এরকম আমাদের কয়েকটা সংখ্যা বের করতে হবে। তো আমরা কি করব, আগামী ক্লাসে তোমাদের এই কাজটা আছে, আগামী ক্লাসে আমরা এই কাজটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা এই কাজগুলো এবং বাকি অংশের সমাধান দেওয়ার চেষ্টা করব।